স্বাগত টি-20 বিশ্বকাপ নিয়ে ৭১-এর বিশেষ আয়োজন ক্রিকেট কার্নিভালে আপনাদের সাথে আছি খালিদ জামিল। শুরু হয়ে গেছে টি-20 বিশ্বকাপের ধুমধুমার লড়াই। মঙ্গলবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড মাঠে নামছে তাদের এবারের প্রতিপক্ষ স্কটল্যান্ড। কে কার বিপক্ষে কতটা এগিয়ে থাকবে? অন্যদিকে বাংলাদেশের বর্তমান অবস্থানই বা কি, ব্যাটাররা রান পাচ্ছেন কি পাচ্ছেন না, ব্যাটিং কোচের কি হাল, এসব কিছু বিষয় তো থাকছেই। বাংলাদেশ দলের ক্রিকেটের খবরের সাথে আরও যুক্ত হচ্ছে আগের ম্যাচের সব অ্যানালাইসিস এবং পরবর্তী ম্যাচের প্রেডিকশন। এই সব নিয়েই আমাদের এই বিশেষ আয়োজন। বিশ্বকাপটা কি ধরে রাখতে পারবে ইংল্যান্ড ক্রিকেট দল? মঙ্গলবার বার্বাডোসের প্রতিবেশী দেশ স্কটল্যান্ডের বিপক্ষে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা। পাওয়ারফুল ব্যাটিং লাইন আপ, থ্রি লায়ন্সের শক্তি, পেস কি স্পিড ইউনিটও ওদের দুর্দান্ত। তবে গেল দুই বিশ্বকাপে বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজকে হারানো স্কটিশরা এবার চমক দেখাতে মরিয়া। সাইফুল রূপকের রিপোর্ট। ছোট ফরম্যাটের ইংল্যান্ডের কথা উঠলেই যেন পুরনো ব্যথা নতুন করে জাগে ভারতীয় সমর্থকদের, আর টাইগার ভক্তরা কলার উঠিয়ে নাচে। টি-20 বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন, ধুমধারাক্কা ক্রিকেটের সমর্থক শব্দ যেন ইংল্যান্ড। অ্যাডিলেইডে 10 উইকেটের জয়। গেল বিশ্বকাপের সেমিফাইনালে টিম ইন্ডিয়াকে কি পিটুনি যে দিল বাটলার আর হেলস। শিরোপাধারীরা এরপর মিরপুরে এসেই হিংস্র বাঘের শিকারে পরিণত। ধবল ধুলাই হয়ে বাড়ি ফেরে মাইটি থ্রি লায়ন্স। টি-20 বিশ্বকাপে ব্যাক টু ব্যাক শিরোপা জিততে পারেনি কেউই, যদিও ভারসাম্যপূর্ণ দল আর দারুণ সুখস্মৃতির কারণে এবারও হট ফেভারিট বাটলার অ্যান্ড কোং। কারণ আইসিসির প্রথম কোনো ট্রফি ইংলিশরা জেতে ক্যারিবিয়ান অঞ্চলেই, সেটাও আবার 2010-এর টি-20 বিশ্বকাপ। মজার ব্যাপার, চলতি আসরে যুক্তরাষ্ট্রের মাটিতে ইংলিশদের নেই কোনো ম্যাচ, সবই খেলবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। মঙ্গলবার বার্বাডোসে বর্তমান চ্যাম্পিয়নদের প্রথম প্রতিপক্ষ স্কটল্যান্ড। জায়ান্ট কিলারের ট্যাগ লাগাতে স্বপ্নে বিভোর স্কটিশরা, আর ক্রিকেট ভক্তরা অপেক্ষায় বড় স্কোর দেখার। ওপেনিংয়ে বাটলার আর সল্ট আইপিএল মাতিয়ে দুজনই চাঙ্গা। ব্যাটিং লাইন আপের বাকিরাও রেড হট ফর্মে। উইল জ্যাক্স, বেয়ারস্টো, মঈন আলী, হ্যারি ব্রুক, লিভিংস্টোন সবাই 150 থেকে 200 স্ট্রাইক রেটে ব্যাট চালানোয় ওস্তাদ। গতিময় মারকুট তো আছেনই, আরেক আগুনের গোলা ছোড়া জফরা আর্চারও ফিরেছেন থ্রি লায়ন্স জার্সিতে। ওদের পেসারদের দৌড় আর এগ্রেশন দেখে হাঁটু কাঁপতে পারে যে কোনো ব্যাটারেরই। আদিল রশিদের লেগ স্পিনও বড় পার্থক্য গড়ে দিতে পারে ওয়েস্ট ইন্ডিজের পিচে। আন্তর্জাতিক টি-20-তে প্রথমবার ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে স্কটল্যান্ড। কঠিন অ্যাসাইনমেন্টের আগে আত্মবিশ্বাসী হতে তারা বারবার দেখছে গেল দুই বিশ্বকাপে দুই ম্যাচের হাইলাইটস। প্রথমটা 2021 ওমানের মাস্কাটে। সাকিব, মুশফিক, রিয়াদদের চমকে দিয়ে ক্রিকেট বিশ্বে নিজেদের সামর্থ্যের জানান দেয় বেরিংটনরা। বছর ঘুরতেই 2022-এ অস্ট্রেলিয়ায় আরেক টি-20 বিশ্বকাপ। দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে বড় ধাক্কাটা দেয় তাসমান সাগর পারের হোবার্টে। চলতি বিশ্বকাপেও কি স্কটিশদের থাবায় চূর্ণ বিচূর্ণ হবে কারো দম্ভ? বি গ্রুপের দুই জায়ান্ট ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া চাপেই থাকার কথা। সাইফুল রূপক, ৭১। প্রশ্নটা হচ্ছে ইংল্যান্ড কি সঠিক জবাবটা খুঁজে পেয়েছে কিনা স্কটিশদের বিপক্ষে? স্কটল্যান্ড ইংল্যান্ডকে ধরে রাখতে পারবে কিনা সেই বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। কারা আসলে ইংল্যান্ডের এবং স্কটল্যান্ডের তুরুপের তাস হয়ে উঠতে পারেন, আমরা প্রথমেই দেখে নিতে চাই। আমাদের সামনে প্রথমে রয়েছে জনি বেয়ারস্টো। যেমনটা সহকর্মী সাইফুল রূপক বলছিলেন যে ওপেনিংয়ে এই ব্যাটার যখন ব্যাট করতে নামেন তিনি কিন্তু দুর্দান্ত পারফর্ম করেন, এবং সেই পারফরমেন্সটা আমরা জানি যে একটা অ্যাক্সিডেন্টের পরে তিনি বেশ কিছুদিন মাঠের বাইরে ছিলেন, গলফ খেলতে গিয়ে আঘাত পেয়েছিলেন। সেই জনি বেয়ারস্টো কিন্তু ফিরে এসে তার টি-20 পরিসংখ্যানে একদমই তার প্রভাব ফেলতে দেননি। 72 ম্যাচে 1500+ রান করেছেন তিনি, 30+ তার গড় রান। এবং জনি বেয়ারস্টোর ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে তার আইপিএল অ্যানালাইসিসটা যদি আমরা দেখি, সেই আইপিএল অ্যানালাইসিসে তার রিসেন্ট পারফরমেন্সটা আরেকটু বেশি দেখতে পাবো। স্ট্রাইক রেটটা দেখুন 140-এর কাছাকাছি, এবং এভারেজটা তিনি 152 পেরিয়ে গেছে তার স্ট্রাইক রেট আইপিএলে, অর্থাৎ 140-এর কাছাকাছি তিনি ইন্টারন্যাশনাল ম্যাচে রান করলেও আইপিএলে তার পারফরমেন্সটা কিন্তু নিজেদের সর্বোচ্চ পজিশনে নিয়ে যাওয়ার যে বিষয়টা সেটা জনি বেয়ারস্টোর কাছ থেকে দেখা গেছে। পাঞ্জাব কিংসের হয়ে তিনি ব্যাট করেছেন এবং সেখানে কিন্তু তার গড় রানটাও কিন্তু হেরফের হয়নি, 30-এর আশেপাশে ঘোরাঘুরি করেছে। কিন্তু স্ট্রাইক রেট যেখানে তিনি নিয়ে গেছেন, বলাই যেতে পারে যে জনি বেয়ারস্টো কিন্তু ইংল্যান্ডের হয়ে পাওয়ার প্লেতে দারুণ একটা শুরু এনে দিতে চাইবেন, এবং তাকে আটকানোটা প্রতিপক্ষ যে কোনো প্রতিপক্ষ বোলারদের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। কিন্তু জনি বেয়ারস্টো
স্ট্রোকে সামলাতে পারলেই কি ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সামলানো হয়ে গেল? মোটেও সেটা নয়। আমরা পরবর্তী কার্ডে দেখতে পাচ্ছি যে ফিল সল্ট রয়েছেন, ইনসেইন টি-20 ব্যাটিংয়ের ক্যালিবার, তার স্ট্রাইক রেটটা দেখুন। ফিল সল্ট স্ট্রাইক রেটটা তার 170-এর কাছাকাছি, ওভারঅল ইন্টারন্যাশনাল টি-20-তে তার প্রায় 170 স্ট্রাইক রেট, যেটা কিনা যে কোনো বোলারদের ক্ষেত্রে বোলিং অ্যাটাকের বিপক্ষে যে কোনো প্রতিপক্ষের যে কোনো টুর্নামেন্টে কিন্তু এই ফিল্ড সল্ট হতে পারেন ইংল্যান্ডের তুরুপের তাস। এবং এই ফিল্ড সল্ট যদি জ্বলে উঠতে পারেন তাহলে কিন্তু কোনো বোলারের সামনেই তিনি মাথা নত করবেন না। সেই কারণে যে কোনো বোলিং অ্যাটাক তাকে নিয়ে বিশেষভাবে দুশ্চিন্তায় থাকবে। কিন্তু শুধুমাত্র ইংল্যান্ডের দিকে তাকালেই তো হবে না। আমরা যদি আদিল রশিদের দিকে তাকাই, আদিল রশিদের ইংল্যান্ডের এই বোলিং লাইন আপ, যেটা আসলে সহকর্মী সাইফুল রূপক বলছিলেন যে আদিল রশিদ যখন জ্বলে উঠবেন তিনি আসলে তার স্পিন সাইড থেকে, লেগ স্পিনের দিক থেকে কিন্তু ইংল্যান্ডের একটা ভালো অস্ত্র হয়ে উঠতে পারেন। 106 ম্যাচে 110 উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার এবং তার গড় 25। তার যে ইকোনমিটা আমরা দেখতে পাচ্ছি 8-এর কাছাকাছি, অর্থাৎ যে খুব বেশি যে তিনি রান আটকাতে পারেন বিষয়টা এরকম নয়। লেগ স্পিনারদের ক্ষেত্রে এই বিষয়টা হয় যে খুব বেশি রান তারা আটকাতে পারেন না, কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে উইকেটটা এনে দিতে পারেন, ব্রেক থ্রু এনে দিতে পারেন। আদিল রশিদের কাছ থেকে কিন্তু সেই বিষয়টা ইংল্যান্ড স্পেশালি চাইবে। আমরা একটু স্কটল্যান্ডের কারা কে হতে পারেন তুরুপের তাস তাদের দলে সেটা দেখতে পারি। স্কটল্যান্ডকে আসলে খুব বেশি বড় তারকা তাদের দলে থাকবে সেটা বলা যায় না, কিন্তু স্ট্যাটটা দেখুন। আমরা যদি রিচি বেরিংটনের দিকে তাকাই, 90টা ম্যাচ তিনি টি-20 খেলেছেন ইন্টারন্যাশনাল এবং সেখানে তিনি রান করেছেন 2000+ এবং তার গড়টা কিন্তু, যে দুজন ব্যাটসম্যানের কথা এর আগে আমরা ইংল্যান্ডের আলোচনা করলাম সেখানেও তারা গড় 30-এর কাছাকাছি টি-20-তে, কিন্তু এই স্কটিশ ব্যাটসম্যানেরও কিন্তু গড় 30-এর কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি। স্ট্রাইক রেটটাও কিন্তু একই সঙ্গে 131, অর্থাৎ খুব বেশি খারাপ নয়। অন্যদিকে আমরা যদি স্কটল্যান্ডের বোলারদের দিকে তাকাই, বোলারদের মধ্যে ব্র্যাডলি কারিকে আলাদাভাবে নজরে আনতে হবে। কারণটা হচ্ছে তার ইকোনমি। দর্শক, তার ইকোনমিটা দেখতে পাচ্ছেন 4 পয়েন্ট সামথিং, অর্থাৎ একজন টি-20 বোলারের এরকম একটা ইকোনমি যখন থাকবে তখন সে যে দলের ক্ষেত্রেই হোক না কেন সেটা কিন্তু বেশ দুশ্চিন্তার কারণ হতে পারে। এবং এই ব্র্যাডলি কারি যে কোনো প্রতিপক্ষের সঙ্গে, প্রতিপক্ষের বিপক্ষে যদি এরকম ইকোনমিতে বল করেন তাহলে কিন্তু তিনি বেশ দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারেন, এমনকি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের জন্য। এই ছিল মোটামুটি এই দুই দলের পরিসংখ্যানগত দিক, যেখান দিয়ে আসলে আমরা বুঝতে পারি যে আসলে হাড্ডাহাড্ডি একটা লড়াই যদি আমরা প্রত্যাশা করতে পারি সেটা কিন্তু একেবারেই অমূলক নয়। দর্শক, দেখে নিচ্ছিলাম কোন পজিশনে রয়েছে আসলে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের এই লড়াইটা, এবং এই যে পরিসংখ্যানগুলো, পরিসংখ্যানের বাইরেও তো আসলে অনেক বিষয় আসলে থাকে যেগুলো নিয়ে আসলে আলোচনা করতে হয়। সেরকমই কয়েকজন ব্যাটিং সাইডের এবং বোলিং সাইডের আলোচনাটা আসলে আমরা করতে চাই। প্রথমেই আমাদের সামনে রয়েছে লিয়াম লিভিংস্টোন। তিনি ইংল্যান্ডের একজন অলরাউন্ডার। আমরা জানি যে দীর্ঘ সময় তিনি কিন্তু 18 মাস বলা হচ্ছে যে তিনি কিন্তু নিজেদের 18 মাস ধরে কিন্তু তিনি নিজের একটা ইনজুরি যে বিষয়টা রয়েছে তার ইনজুরিতে তিনি ভুগেছেন এবং সেই হাঁটুর ইনজুরিটা তিনি এমনভাবে ভুগেছেন, তিনি সেই ভোগান্তিটা তাকে ব্যথা নিয়ে খেলতে বাধ্য করেছে। কিন্তু পাকিস্তানের বিপক্ষে আমরা দেখেছি যে তিনি বেশ ভালো খেলার চেষ্টা করেছেন এবং আমরা জানি যে লিভিংস্টোন কিন্তু ব্যথানাশক ইনজেকশন নিয়ে তারপরে মাঠে নেমেছেন এবং তিনি বেশ ভালো আছেন। তার কাছ থেকে রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স আশা করা যায়নি। আইপিএলও তিনি একটু দ্রুত বাড়ি ফিরে গিয়েছিলেন লিভিংস্টোন। তার কারণটা হচ্ছে যে এই ইনজুরি থেকে সেরে উঠে তিনি এই বিশ্বকাপটা ভালোভাবে খেলবেন। লিভিংস্টোন নিজের উন্নতিটা আসলে কতটা করলো, আইপিএলের যতটা তিনি ত্যাগ স্বীকার করলেন সেই ত্যাগটা আসলে কতটা কাজে আসলো সেটাই আসলে ভবিষ্যতে দেখা যাবে। কদিনের মধ্যেই আসলে আমরা দেখতে পাবো। লিভিংস্টোন হতে পারেন এক্স ফ্যাক্টর ইংল্যান্ডের, আরেকজন হতে পারেন এক্স ফ্যাক্টর, যেটা আসলে সহকর্মী সাইফুল রূপকও বলছিলেন, জোফরা আর্চার। প্রায় 1 বছর, পাক্কা 1 বছর তিনি মাঠের বাইরে ছিলেন। তাকে ইনজুরির কারণে অস্ত্রোপচার করতে হয়েছে এবং সেই অস্ত্রোপচারের কারণে তিনি মাঠে খেলতে পারেননি। পাকিস্তানের বিপক্ষে সিরিজ ইন্টারন্যাশনাল ম্যাচে ফিরেছেন প্রায় বছর খানেক পরে এবং জোফরা আর্চার যখন মাঠে ফেরেন তখন তাকে নিয়ে বাড়তি প্রত্যাশা করতেই চায় সমর্থকরা। কিন্তু ইংল্যান্ডের যে ক্যাপ্টেন রয়েছেন জর্জ বাটলার, তিনি কিন্তু বলেছেন যে যেহেতু তিনি অনেকদিন পরে মাঠে ফিরেছেন, অনেক লড়াইয়ের পরে তিনি মাঠে ফিরেছেন, তাই তার কাছ থেকে আসলে খুব বড় কিছু এখনই তারা প্রত্যাশা করছেন না। কিন্তু 2019 বিশ্বকাপে যে কাজটা তিনি করেছিলেন জোফরা আর্চার, দলের এক্স ফ্যাক্টর হয়ে উঠেছিলেন, এবারও যে হতে পারবেন না সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না।
দর্শক, দেখে নিচ্ছিলাম কারা হতে পারেন এক্স ফ্যাক্টর, কারা হতে পারেন তুরুপের তাস, এবং পরিসংখ্যানগত দিক থেকে স্কটল্যান্ড ভার্সেস ইংল্যান্ডের ভেতরে কে এগিয়ে বা আসলে তাদের ভেতরে গ্যাপ কতটা। এই পর্যায়ে একটু বাংলাদেশকে নিয়েও কথা বলতে চাই, কারণ এই বিশ্বকাপে তো বাংলাদেশও খেলছে এবং সেই বাংলাদেশের অবস্থানটা কোথায় সেটা বোঝার চেষ্টা করব। বারমুডা ট্রায়াঙ্গেলে যেমন রহস্যজনকভাবে হারিয়ে যায় সবকিছু, তেমনি এক বারমুডিয়ানের হাতে ধরে হারিয়ে গেছে শান্তসৌম্য লিটনদের ব্যাটিং। বলছি টাইগারদের ব্যাটিং কোচ ডেভিড হ্যাম্পের কথা। চলতি বছরের মার্চে 2 বছরের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় বারমুডার এই সাবেক ক্রিকেটারকে। ব্যাটারদের ব্যর্থতার সেই যে শুরু, গেল 3 মাসেও মেলেনি কোনো সমাধান। অথচ সমালোচনা শুধুই ক্রিকেটারদের নিয়ে, আড়ালেই পড়ে থাকেন তাদের গুরুরা। কোহিনুর কণার রিপোর্ট। ট্রেলারটা আগেই দেখিয়েছিল যুক্তরাষ্ট্র, এবারে মূল মঞ্চে কানাডার বিপক্ষে ক্লিনিক্যাল ফিনিশিং। 10 ছক্কায় 235 স্ট্রাইক রেটে ব্যাট চালিয়ে অ্যারন জোন্স করলেন 40 বলে 94 রান। যেন টি-20টা তাদেরই খেলা। বিশ্বকাপে প্রথমবার অংশ নিয়ে বেসবল জায়ান্ট মার্কিনিরা দেখালো গ্রামার জানা থাকলে ক্রিকেট খেলাটাও ইজি পিজি। এদিকে শান্ত লিটনরাও দেখিয়ে চলেছে কতভাবে ব্যর্থ হওয়া যায়, কিভাবে উইকেট গিফট করে আসা যায়। টপ অর্ডারে ধস, মিডল অর্ডারের চাপ নিতে না পারা, লোয়ার মিডল অর্ডারের হাল ছেড়ে ফেরা, এই হলো ধুন্ধুমার মার্কাটারি টি-20 ফরম্যাটের টাইগারদের আপডেট ভার্সন। দিন দিন যেভাবে এক্সপোজড হচ্ছে, যে কেউ বলে উঠতেই পারে কি ক্রিকেট পাড়ায় নতুন নাকি। চারিদিকে সমালোচনার ঝড় আছড়ে পড়ছে ব্যাটারদের উপর। শান্ত লিটন সৌম্যদের নিয়ে চলছে কাটাছেঁড়া। সেই সমালোচনার আঁচ খানিকটা লাগছে হেডমাস্টার হাতুড়ু সিং এর গায়ে। তবে নাটোরের বনলতা সেনের মতো বেশ আছেন টাইগারদের ব্যাটিং গুরু ডেভিড হ্যাম্প। তিনি যেন সবার ধরা ছোঁয়ারও পারে। অথচ বিশ্বকাপকে সামনে রেখে টাইগার ব্যাটারদের ব্যাটিংয়ে আরো শান দিতে চলতি বছর নিয়োগ দেওয়া হয়েছিল তাকে। শান দিবে কি? হ্যাম্পের জাদুকরী ছোঁয়ায় ব্যাটিংটাই যে ফুলতে বসেছে সবাই, যার ডেমনস্ট্রেশন দেখা গিয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাটিতে টেস্টে গেল মার্চে। হতাশ হয়েছি টপ আর মিডল অর্ডার ব্যাটারদের অবস্থা দেখে। অনেকেই বিপিএল এর পর ডিপিএল খেলে এরপর টেস্ট খেলতে এসেছে। এই রকম কন্ডিশনে 52 ওভারের মধ্যে অল আউট হওয়াটা দুঃখজনক। সেই থেকে শুরু, কেটে গেল 2 মাস। শিষ্যদের নিয়ে কোচ ঠিক কি কি কাজ করেছেন কেউ জানে না। সবাই শুধু জানে টেস্ট থেকে টি-20 সব ফরম্যাটই এখন একে একে সবাই ধরেছে অফ ফর্মের হাত। দিন শেষে কেন তাহলে ক্রিকেটারদেরকেই করা হচ্ছে মন্ডুপাত? এই দায় ব্যাটিং কোচ কিভাবে এড়ান? কোহিনুর কণা, 71। বাংলাদেশের একজন ব্যাটিং কোচ কাজ করছেন, বেশ কদিন ধরেই হলো কাজ করছেন তিনি, কিন্তু তার ফলাফলটা আসলে কি? নাজমুল, শান্ত, সৌম্য সরকার, লিটন কুমার দাস কেউই আসলে ফর্মে নেই, ফর্মে ফিরতে পারছেন না। রহস্যটা আসলে কি, বা জাতীয় দলে ব্যাটিং কোচের আসলে এখানে করার কি আছে, বা যেটা করার ছিল সেটা তিনি কতটা করতে পারলেন? এ বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। মোহাম্মদ আশরাফুল, স্বাগত আপনাকে ক্রিকেট কার্নিভালে। প্রথমেই জানতে চাইবো যে ডেভিড হ্যাম্প অনেকদিন ধরে, বেশ কিছুদিন হলো কাজ করছেন, 2 বছরের চুক্তিতে তিনি বাংলাদেশ দলে এসেছেন, কিন্তু একজন ব্যাটিং কোচ, তিনি ন্যাশনাল টিমের ব্যাটসম্যানদের সঙ্গে থাকবেন। তার আসলে মূল কাজটা কি? তাদের নতুন করে ব্যাটিং শেখানো, নাকি আদৌ তার অন্য কোনো কাজ রয়েছে, বা ব্যাটিং নিয়ে আলাদা কোনো পরিকল্পনার তার ইনপুট দিতে হয়? ন্যাশনাল টিমে একজন ব্যাটিং কোচের আসলে কাজ কি? না, ডেফিনেটলি ব্যাটিং কোচের কাজ তো আপনাকে ইনপুট তো দিবেই। যদি কোনো ফল পায়, একটা ব্যাটসম্যানের টেকনিক্যালি যদি কোনো ফল দেখে, সেটা নিয়ে হয়তো বা কাজ করে, এবং আপনাকে মোটিভেশন করাটা হলো, আমি মনে করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে কোচের সবচেয়ে বড় যে কাজটা, আপনাকে কতটা সে মোটিভেশন করতে পারছে, আপনার বেস্ট পারফরমেন্সটা বের করে আনতে পারছে, সেটা। হ্যাঁ, দুঃখজনক যে ও আসার পরে আমাদের ব্যাটসম্যানরা হয়তোবা ওইভাবে ভালো খেলতে পারছেন না। এটাও ঠিক যে আবার শান্ত কিন্তু ব্যাক টু ব্যাক 2টা 100 করেছিল আফগানিস্তানের সাথে টেস্ট ম্যাচে, সেটা আমরা দেখেছি। নিউজিল্যান্ডের সাথে ব্রিলিয়ান একটা 100 করেছেন সিলেটের মাঠে। তো সেই ভালো ভালো ইনিংসও কিন্তু তার আন্ডারে হয়েছে, এমন যে হয় না এরকম না। কিন্তু এই মুহূর্তে আসলে সবাই অফ ফর্মে চলে গিয়েছেন। টি-20 ক্রিকেটে এটা হতেই পারে। টি-20 ক্রিকেটটা আপনার টেকনিক্যালি কিন্তু কোনো কাজ নাই যে এই জায়গায় আপনার
টেকনিক নিয়ে কাজ করবে, এখানে পাওয়ার হিটিং এর বিষয়টা আছে, কত তাড়াতাড়ি আপনি বল দেখতে পাচ্ছেন এবং কত তাড়াতাড়ি আপনি ওই ডিসিশন নিতে পারছেন সেই জিনিসগুলো দেখার বিষয় আছে। টি-20 ক্রিকেটে অন্য ফরম্যাটে যতটা একটা ব্যাটিং কোচ আপনাকে হেল্প করতে পারবে, টি-20 ক্রিকেটে আমার মনে হয় না যে অতটা হেল্প করতে পারবে যদি আপনার অ্যাবিলিটি না থাকে। তো সেক্ষেত্রে মোহাম্মদ আশরাফুল, আমরা দেখতে পাচ্ছি টপ অর্ডারে যারা বিশেষ করে ব্যাট করছেন বাংলাদেশের, তারা একেবারে টানা অফ ফর্মের ভেতর দিয়ে যাচ্ছেন। যারা ফর্মে ফিরছেন খুব বেশি দিন ফর্মে থাকছেন না। আমরা লিটন কুমার দাস কিংবা নাজমুল শান্তর কথা যদি স্পেশালি বলি, তারা আসলে রান পাচ্ছে না, তার মানে কি আমরা তাদের সামর্থ্যের অভাবকেই ধরে নেব? সেই স্কিলটা তাদের নেই যেটা প্রয়োজন টি-20 ক্রিকেটে। ডেফিনেটলি সেটাই ধরে নিতে হবে, কারণ আমাদের ওই স্কিলটা রেগুলার করার মানে 140-145 কিলোমিটারের জোরে বলে সুইং হবে, তাদের এগেনস্টে আপনার ক্রিকেটিং শটস খেলে রান করবেন, সেই অ্যাবিলিটিটা আমাদের খুব কম। একদিন 2 দিন হতে পারে, কিন্তু রেগুলার বেস করার যে অ্যাবিলিটিটা সেটা এখনো আমাদের তৈরি হয়নি। সেই জায়গায় আসলে টি-20 ক্রিকেটটাতে কোচিং এর থেকে আপনার আমার মনে হয় যে আর কি ওয়ান ডে এবং টেস্টে আপনি হয়তো কোচিং করাতে পারবেন যে না এইভাবে এই সিচুয়েশন গুলাতে তুমি টাইম নিয়ে খেলতে পারো, কিন্তু টি-20 ক্রিকেটে কিন্তু টাইম নিয়ে খেলার কোনো সুযোগ নেই, অপরচুনিটি নাই। এখানে আপনার বল 1 থেকে অ্যাগ্রেসিভ ক্রিকেট খেলার মেন্টালিটি নিয়ে নামতে পারলে তখন আপনি ভালো খেলতে পারবেন। তো আমাদের ওই জিনিসটাই হচ্ছে, দেখেন আসলে যে 2টা ওপেনারের কথা বলছি, তারা কিন্তু 2021 ওয়ার্ল্ড কাপেও আমরা সবাই সমালোচনা করেছিলাম, 2022-এও আমরা সমালোচনা করেছি, এখন 2024-এ এসেও কিন্তু তারাই খেলছেন, সমালোচনা আমরা তাদের করছি, তারা পুরো অফ ফর্মে ছিলেন, তাদেরই নেওয়া হয়েছে। তো সেই জায়গাটাতে আমাদের অন্য প্লেয়ার যারা আছেন ডোমেস্টিকে খেলেন, তাদের একটা বড় দায় নিতে হবে যে আসলে তারা এই অপরচুনিটি গুলা কাজে লাগাতে পারেনি। যে বিপিএল হয়েছে সেখানে তারা এক্সট্রাঅর্ডিনারি কোনো পারফরমেন্স করতে পারেনি, যে অফ ফর্মের প্লেয়ারদের বাদ দেওয়ার মতন সাহসটা পায়নি সিলেক্টররা। নিঃসন্দেহে সেই জায়গা থেকে আসলে বারবারই আমরা বলছি যে হাতে প্লেয়ার নেই, যে কারণে অফ ফর্মে থাকা লিটন কুমার দাসকেও দলের সঙ্গে নিয়ে যেতে হয়েছে। লিটনকে পজিশন চেঞ্জ করে খেলানো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এরকম চেঞ্জটা আসলে দলের মধ্যে বা ব্যাটারদের ফর্মে ফেরাতে আসলে কতটা সহায়তা করে? ধরা যাক শেখ মেহেদী রয়েছেন দলের সঙ্গে, তাকে যদি টপ অর্ডারে নিয়ে আসা হয়, কিংবা আমরা জানি যে হার্ড হিটিং ক্যালিবার রয়েছে রিশাদ হোসেনের, তাকে যদি টপ অর্ডারে নিয়ে আসা হয়, যেহেতু টপ অর্ডারের ব্যাটসম্যানরাও রান পাচ্ছেনই না, সেটা আসলে কোনো একজন ব্যাটসম্যানকে পজিশন চেঞ্জ করে খেলিয়ে এই টেকনিকটা ফর্মে ফেরাতে কতটা কাজে আসে? ফার্স্ট অফ অল তো আমি মনে করি যে আসলে লিটনকে আমরা যখনই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে নিয়েছি, আমেরিকাতে এসে তাকে খেলানোই উচিত হয়নি। ম্যানেজমেন্টের এই জায়গায় সবচেয়ে বড় ভুলটা করেছেন, যেহেতু তারা আসলে চেয়েছেন যে তারা যেন খেলে ফর্মে আসেন, কিন্তু অনেক সময় আপনি না খেলেও কিন্তু ফর্মে আসা সম্ভব। আপনি যদি একটু লম্বা সময় ব্রেক পেতেন, আমি মনে করি যে লিটন যদি আমেরিকার সাথে 3টা ম্যাচে না খেলতো, তাহলে হয়তোবা তার মধ্যে ওই ক্ষুধাটা বেশি থাকতো এবং লাকটা হয়তোবা তার ফেভার করতো। আপনি যখনই অফ ফর্মে আছেন এবং আপনাকে সবাই সমালোচনা করছে, তারপরে আপনাকে খেলানো হচ্ছে, তখন আসলে ওইখান থেকে কামব্যাক করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। এই জায়গায় ম্যানেজমেন্টের আসলে এই এক্সপিরিয়েন্সটা তো নাই। যাদের এই ধরনের এক্সপিরিয়েন্স আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, ওই ধরনের, যেমন বাংলাদেশের সবচেয়ে ভালো ব্যাটিং কোচ ছিল, কিন্তু আপনি যদি দেখেন যে ওই সময় আমাদের প্লেয়াররা সবচেয়ে ভালো খেলেছেন ম্যাকেনজি যখন ছিলেন, কারণ সে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছেন, খারাপ ভালো সিচুয়েশনগুলো সে পড়েছেন, সেই এক্সপিরিয়েন্সটা সে শেয়ার করতে পেরেছেন। তো আমি জানি না এখন আমাদের যে ব্যাটিং কোচ সে কত দূর খেলেছেন আমি ঠিক জানি না। ডেভিন হ্যাম্প আসলে শুধু সেই রকম আমরা বলছিলাম যে বারমুডার হয়ে তিনি ক্রিকেট খেলেছেন, খুব বেশি ক্রিকেট ক্যারিয়ার যে তার বড় সেটা বলার উপায় নেই, কিন্তু কোচ হিসেবে তার কাছ থেকে নিশ্চয়ই আর একটু বেশি প্রত্যাশিত ছিল, সেই প্রত্যাশা হয়তো এখনো পর্যন্ত পূরণ হয়নি। তবে মোহাম্মদ আশরাফুল, আপনি বলছিলেন যে টি-20-তে আসলে ব্যাটিং কোচের দেয়ার তেমন কিছু নেই। আমরা আসলে প্রত্যাশা করতে চাই যে যারাই আসলে দলে রয়েছেন তারাই বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছেন এবং তারাই দারুণ কিছু উপহার দিক বাংলাদেশকে, সেই প্রত্যাশাই থাকছে। মোহাম্মদ আশরাফুল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মোহাম্মদ আশরাফুল বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক আমাদের সঙ্গে আলোচনা করছিলেন যে ব্যাটিং কোচ আসলে কতটা টি-20 ক্রিকেটে প্রভাব ফেলতে পারেন বা তার আসলে কতটা কি করার রয়েছে, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল বিস্তারিত, এবং সেই জায়গায় বাংলাদেশের ব্যাটসম্যানদের করণীয়টা কি সেসব প্রসঙ্গেও কথা হচ্ছিল এতক্ষণ।
দর্শক, এই ছিল এখনকার ক্রিকেট কার্নিভালে। প্রতিদিন রাত 10:30টায় হাজির হয়ে যাব টি-20 বিশ্বকাপের নতুন নতুন খবর আর বিশ্লেষণ নিয়ে। সরাসরি সংবাদ আর অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।